আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুর রাকিব, 45 বিসিএস ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ সিভিল সার্ভিসে আসি। আজকে আমরা আলোচনা করব যে আমি পরিচয়টা দিয়ে নিই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 51তম বিসিএস প্রিলি এবং লিখিত যে কম্বাইন্ড প্রোগ্রেসিভ ব্যাচটি, সেই ব্যাচের সিলেবাস, পার্টিকুলার আন্তর্জাতিক বিষয়গুলির যে সিলেবাস, সেই সিলেবাসটি বিশ্লেষণ করব। আমরা জানি যে এখন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি তারা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ক্যালেন্ডার ইয়ার ফলো করছে আসলে। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে, 1 বছরের মধ্যে তারা প্রিলি, রিটেন এবং ভাইবা সহ ভাইবার রেজাল্ট দেওয়া, অর্থাৎ পিএসসি যেটা করে রিকমেন্ড করে বা সুপারিশ করে বিভিন্ন ক্যাডারে, সেটা 1 বছরের মধ্যে সম্পন্ন করছে। ফলে এখন আলাদা করে শুধুমাত্র প্রিলি এবং আলাদা করে রিটেন এই প্রিপারেশন নেওয়ার আসলে পরীক্ষার্থীদের কাছে কোনো সময় বা সুযোগ নেই। এখন যেটা, এই প্রিলি এবং রিটেন যেহেতু আলাদা করে প্রিপারেশন নেওয়ার সময় সময় নেই, তো উত্তরণ এই বিষয়টি কি বা এই প্রয়োজনটিকে অনুধাবন করে আমরা যেটা করেছি যে এখন প্রিলি এবং লিখিত একসঙ্গে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় এবং সাফিসিয়েন্ট টাইমে, অর্থাৎ যাতে একই সময়ে পরীক্ষার্থীরা প্রিলি এবং লিখিতের সিলেবাসটা একই রিদমে পড়ে যেতে পারেন। ফলে আসলে তার প্রিপারেশনটা প্রিলি এবং আলাদা করে রিটেনের না হয়, মোটামুটি বলা যায় যে বিসিএস এর একটা প্রিপারেশন হয়ে যাবে। এই ধরনের সিলেবাসটা আমরা অ্যারেঞ্জ করেছি। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলির সিলেবাস নিয়ে। তো চলুন দেখি আমরা আন্তর্জাতিক সিলেবাস বিষয়গুলির সিলেবাসটা প্রিলি এবং রিটেন কম্বাইন করে কিভাবে সাজিয়েছি। আশা করি সবারই পছন্দ হবে এবং এটা ফলো করলে আর যে ওই প্রিলি আলাদা করে প্রিপারেশন নেওয়া বা রিটেন আলাদা করে প্রিপারেশন নেওয়ার যে মাইন্ডসেট, সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা টপিক অনুযায়ী প্রিপারেশন নিতে পারবো, বা পুরো সিলেবাসের সব জিনিসগুলো খুব ভালোভাবে রেসপেক্টিভ অফ দ্য এক্সাম আমরা বিসিএস এর জন্য একটা প্রিপারেশন নিতে পারবো। তাহলে আমি পার্সোনালি আমাদের এই স্টাইলে যে প্রিপারেশন, এই প্রিপারেশনটাকে আমি বলি হচ্ছে টপিক ওয়াইজ প্রিপারেশন। এবং টপিক ওয়াইজ প্রিপারেশন নিলে যেটা হয় যে আপনার আসলে আলাদা করে কোনটা প্রিলিতে আসবে কোনটা রিটেনে আসবে এটা নিয়ে মাথা ঘামাতে হয় না। যে টপিকই আসুক না কেন, সেই টপিক থেকেই সেই টপিকে যদি আপনার ভালো কোনো ধারণা এবং ভালো দখল থাকে, তাহলে দেখবেন যে আপনি ভালো করবেন। তো শুরুতে আমরা আমাদের পুরো লেকচারটাকে টোটাল 20টা এবং টপিক ওয়াইজ আলোচনা টোটাল 20টা করেছি। এবং এর পাশাপাশি আরো 3টি আলোচ্য বিষয় থাকবে, সেটি হচ্ছে ইন্টেন্সিভ, যেগুলো শুধুমাত্র লিখিতের জন্য প্রয়োজনীয়, যেটা আসলে প্রিলির সঙ্গে কোনোভাবেই অ্যালাই করে না বা কম্বাইন করা যায় না, সেরকম 3টা লেকচার রেখেছি। তো শুরুতে দেখি যে 20টা লেকচারের টপিক গুলো আমরা কিভাবে অ্যারেঞ্জ করেছি আপনাদের জন্য, কিভাবে কতটুকু আরো ইন্টেন্সিভ করা যায়, ভালো করা যায় সেটা কথা। তো আমরা জানি, লেকচার 1 যদি আমরা দেখি, লেকচার ওয়ানে দেখব যে বিশ্ব সভ্যতা, ভাষা, জাতি এই বিষয়গুলো সাধারণত প্রিলিতে থাকে। এবং বিভিন্ন মহাদেশ বা দেশ পরিচিতি, যেমন এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অংশের পরিচিতি আমরা এই লেকচারে রেখেছি। এখন এর পাশাপাশি যেটা করেছি যে এখান থেকে দেখেন যে এইটার সাথে এই সিলেবাসের সঙ্গে প্রিলির এই অংশটুকুর সঙ্গে সবচেয়ে রিলেভেন্ট রিটেনের অংশ হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতি। আমরা জানি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি বিসিএস এ লিখিত পরীক্ষায়, সেটা কনসেপচুয়াল অংশ হোক অথবা এম্পিরিক্যাল অংশ হোক অথবা প্রবলেম সলভিং এ, দক্ষিণ এশিয়ার রাজনীতি থেকে সাধারণত কোশ্চেন থাকেই থাকে প্রতিবারই। সো দক্ষিণ এশিয়ার রাজনীতির মধ্যে ভারত বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশ সঙ্গে মিয়ানমারের সম্পর্ক, বা ভারত পাকিস্তান দক্ষিণ এশিয়ার বড় দুই অ্যাক্টর, তাদের মধ্যে যে বিভিন্ন যুদ্ধ সম্পর্ক, এই বিষয়গুলো আলোচনা করবো। সো আপনি যখন বিশ্ব সভ্যতা, ভাষা, জাতি, উপজাতি পড়ছেন এবং পাশাপাশি দক্ষিণ এশিয়া মহাদেশের
অন্যান্য দেশ সম্পর্কে পড়ছেন প্রিলির জন্য, পাশাপাশি আপনি দক্ষিণ এশিয়ার রাজনীতি সম্পর্কে রিটেনে আসার মতো করে পড়া হয়ে গেল। সো আপনার দক্ষিণ এশিয়ার রাজনীতি, দক্ষিণ এশিয়ার পরিচিতি নিয়ে আপনার কিন্তু আর নতুন করে প্রিলির জন্য আলাদা করে বা রিটেনের জন্য আলাদা করে পড়ার দরকার নেই। লেকচার টু তে যদি আমরা দেখি, এখানেও দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার আহ পরিচিতিটা রয়েছে, যেটা আমরা প্রিলির সিলেবাসে দেখে থাকি। দেখেন, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এবং পূর্ব এশিয়ার মধ্যে কি আছে? চীন। সো চীনের সঙ্গে এখানে বাংলাদেশ চীন সম্পর্ক, চীন ভারত সম্পর্ক, এই রিটেনের এই সিলেবাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাখা আছে। আমরা জানি যে চীন একটি রাইজিং পাওয়ার, রাইজিং সুপার পাওয়ার। তো চীন সম্পর্কে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সম্পর্কে আমাদের রিটেনে খুব ভালোভাবে জানতে হয়। ওভারঅল গ্লোবাল পলিটিক্স এ চীন এবং ভারত খুব বড় দুইটি নাম, তাদের সম্পর্কে জানতে হয়। সো এখানে লেকচার টু তে আমরা এটা রেখেছি। লেকচার থ্রি যদি কথা দেখি, এখানে আমরা পশ্চিম এশিয়ার সঙ্গে কি রেখেছি? পশ্চিম এশিয়ার পরিচিতি মূলত। দেখেন, মধ্য এশিয়া যেটা, মধ্য এশিয়া বলতে আসলে কাজাকিস্তান, এটা কাজাকিস্তান, আজারবাইজান, এগুলো যেমন আছে লেকচার টু তে। এরপর পশ্চিম এশিয়ার পরিচিতির পাশাপাশি দেখবো বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বা এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ যেটা বলা যায়, সেটা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, এটি রেখেছি। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য সংকট যেগুলো আসলে ইরান যুক্তরাষ্ট্রের প্রভাব রয়েছে, বা অন্যান্য যুক্তরাষ্ট্রগুলো আসলে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সঙ্গেও সম্পর্কিত, যেমন ইসরায়েল ফিলিস্তিন সংকট, ইসরায়েল আরব সংকট, পাশাপাশি ইসরায়েল ইরান সংকট, এবং আহ অন্যান্য যে যুদ্ধ, ইয়েমেন যুদ্ধ, সিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট, তারপর লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, এই বিষয়গুলো আমরা লেকচার থ্রিতে রেখেছি। এরপর যদি দেখি লেকচার ফোর এর যে বিষয়টি, লেকচার ফোরে হচ্ছে ইউরোপ মহাদেশ, ইউরোপ মহাদেশের বিভিন্ন পরিচিতি, বিভিন্ন অংশের। আমরা জানি ইউরোপ মহাদেশকে পাঁচ ভাগে ভাগ করা হয়: পশ্চিম ইউরোপ, পূর্ব ইউরোপ, উত্তর ইউরোপ, মধ্য ইউরোপ এবং দক্ষিণ ইউরোপ। এগুলো যেমন রয়েছে, পাশাপাশি রিটেনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ রয়েছে, সেটি হলো বিশ্বের প্রধান প্রধান শক্তি সমূহের মধ্যে বৈদেশিক সম্পর্ক। যেহেতু আমরা ইউরোপ মহাদেশকে এই অংশে পড়েছি, সো ইউরোপ অংশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এবং ইউরোপ অংশের মধ্যে রাশিয়া আছে, রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এবং এই অঞ্চলে বিদ্যমান ইউক্রেন রাশিয়া পরিস্থিতি বা সংকট, সেটা আমরা পড়ানোর চেষ্টা করবো আর কি। সিলেবাসটা এখানে রেখেছি। এরপর লেকচার পাঁচে বলা আছে উত্তর আমেরিকা মহাদেশ, একইভাবে দেশ পরিচিতি, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ। এখানে ওই যে আমরা রিটেনের বাকি অংশটুকু, অর্থাৎ বিশ্বের প্রধান প্রধান শক্তি সমূহের মধ্যে যে সম্পর্ক, বাকি অংশটুকু চীন ভারত অথবা বিশ্বের যে অন্যান্য প্রধান প্রধান শক্তি রয়েছে তাদের মধ্যে সম্পর্কের বিষয়গুলো, এবং চীন ভারতের সঙ্গে ইউএস এর যে সম্পর্ক, আহ সেগুলো রাখার চেষ্টা করেছি। এটাও দেখেন রিলেভেন্সি রয়েছে, যেহেতু উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে ইউএস এ পড়ে। এরপর লেকচার ছয় আমরা আফ্রিকা মহাদেশের পরিচিতির পাশাপাশি প্রধান প্রধান যে যুদ্ধ সমূহ, যেমন প্রথম বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী প্রধান সমস্যা সংঘাত, এটি রেখেছি। ওশেনিয়া মহাদেশ পরিচিতি, এটা প্রিলির একটি সিলেবাস। এর সঙ্গে রেখেছি ধারাবাহিকভাবে, যেহেতু লেকচার ছয় আমরা প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট এবং পরবর্তী সমস্যা পড়বো, সো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট এবং তার পরবর্তী সমস্যা বা সংঘাতগুলো আমরা এই মহাদেশে পড়বো। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, যে এই লেকচার সেভেনে ওশেনিয়া মহাদেশের প্রিলি অংশটুকু কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট না, বাট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে বিশ্ব রাজনীতির মোড় ঘুরে যায় আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতির কারণে। এর আগে বিশ্ব রাজনীতি এক পরিস্থিতিতে চলতো, তৃতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে একদম অন্যভাবে এখন চলে বিশ্ব রাজনীতি। বা বিশ্ব রাজনীতির নতুন একটা মোড় বা নতুন সংযোজন হয়। সো আমরা ব্যালেন্স করার চেষ্টা করেছি লেকচার গুলোতে। সো লেকচার সেভেনে আসলে মূল ফোকাস থাকবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এর পরবর্তী সমস্যা সংঘাত নিয়ে। তো এরপর যদি দেখি, একইভাবে লেকচার আটে আমরা করেছি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী, অর্থাৎ এখানে কিন্তু ধারাবাহিকতাটা দেখেন, যে আপনি যখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়লেন, এরপর আমরা কি পড়বো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে জাতিসংঘ
বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন যেমন জাতিসংঘ, তারপর জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থান সেইগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্কে বিভিন্ন সক্রিয় ভূমিকা পালনকারী চলক রয়েছে, আধুনিক রাষ্ট্র, রাষ্ট্রের প্রকারভেদ, সার্বভৌমত্ব, এই বিষয়গুলো আমরা এখানে দেখবো। লেকচার 9 দেখবো হচ্ছে, এটা মূলত একদমই সিমিলারিটি, অর্থাৎ প্রিলি এবং কি বলে রিটেনের সিলেবাসে খুবই মিল রয়েছে। সেটা হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি, তারপর হাল আমলে খুব গুরুত্বপূর্ণ এনডিবি, এআইআইবি, পাশাপাশি ওয়ার্ল্ড ট্রেড ব্যাংক এবং অর্থনৈতিক সম্পর্ক সংশ্লিষ্ট যে রিটেনের অংশগুলো রয়েছে, যেমন সংরক্ষণবাদ, বৈদেশিক সাহায্য, ঋণ সংকট, আর্থিক উদারীকরণ, এই বিষয়গুলো দেখবো। দেখেন, বৈদেশিক এই ঋণ সংকট বা বৈদেশিক সাহায্য, এগুলো কিন্তু এই আর্থিক প্রতিষ্ঠানগুলোই সাধারণত করে থাকে। ফলে প্রিলি এবং রিটেনটা খুবই ভালোভাবে সিমিলার করা যায় আর কি। লেকচার 10-এ যেটা, সেটা হচ্ছে, এখানে বেশ কিছু মুখস্থ করা রয়েছে প্রিলির: দেশভিত্তিক মুদ্রার নাম, বিভিন্ন ধরনের অর্থনৈতিক জোট যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, G7, G20। এর পাশাপাশি আমরা দেখেছি এলডিসি এবং জাতিসংঘের বিভিন্ন ব্যবস্থা নিয়ে, এবং বাংলাদেশ যে এলডিসি থেকে উত্তরণ করবে সেটার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে। এখানে দেখেন, ইউরোপিয়ান ইউনিয়ন এবং G7, G20 বা G77, এগুলোর সাথে অর্থনৈতিক জোট। তো এগুলোর সঙ্গে বাংলাদেশের এলডিসি উত্তরণ, তারপর বিভিন্ন ধরনের মানবাধিকারের যেটা, এগুলোর কিন্তু বেশ মিল রয়েছে বলা যায়। এরপর লেকচার 11-তে যদি দেখি, এটা খুবই খুবই প্রাসঙ্গিক, যে বৈশ্বিক এবং আঞ্চলিক যে সংস্থা, এটা প্রিলি এবং রিটেনের সিলেবাস অনেকটাই কাছাকাছি। কারণ এখান থেকে সাধারণত রিটেনের কনসেপচুয়াল অংশে প্রশ্ন আসে, যে সার্ক কি বা ওপেক কি, বা ওপেকের ভূমিকা কি বিশ্বের জ্বালানি ব্যবসায় বাণিজ্যে ওপেকের ভূমিকা কি। তো এখানে মোটামুটি একই ধরনের পড়া প্রিলি রিটেনে, সেটা আমরা একসাথে রাখার চেষ্টা করেছি: বিমস্টেক, সার্ক, আসিয়ান, ওপেক, আরসিপি, ইউরোপিয়ান ইউনিয়ন, এগুলো। লেকচার 12-তেও একইভাবে আন্তর্জাতিক বিভিন্ন রাজনৈতিক সংগঠন যেমন ন্যাম, কমনওয়েলথ, আরব লীগ, ওআইসি, এগুলো রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন কৃষি সংস্থা এবং আন্তর্জাতিক, মানে গুরুত্বপূর্ণ হচ্ছে রিটেনের আন্তর্জাতিক সম্পর্কের ভূমিকা, পরিধি ও তাৎপর্য, এই অংশটুকু রাখা হয়েছে। কারণ এই অংশটুকু একটু সোজা বা ডেসক্রিপটিভ, সেটা এখানে রাখা হয়েছে। লেকচার 13-তে রেখেছি আমরা বিভিন্ন ধরনের যে মতবাদ। আন্তর্জাতিক রাজনীতিতে আমরা জানি বিভিন্ন মতবাদ রয়েছে, যেমন রিয়েলিজম বা বাস্তববাদ, লিবারালিজম বা উদারতাবাদ, এগুলো আমরা পড়বো। এগুলো প্রেরিতেও সমানভাবে বিভিন্ন সময়ে কাজে লাগে। ডোমিনো তত্ত্ব, সংঘর্ষ তত্ত্ব, বিভিন্ন ধরনের আন্তরাষ্ট্রীয় সংঘাত এবং চুক্তি সনদ, বিভিন্ন যুদ্ধ, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। এরপর লেকচার 14-তে রয়েছে বিভিন্ন ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় আন্তরাষ্ট্রীয়। সেই নিরাপত্তার মধ্যে রয়েছে বিভিন্ন সামরিক জোটের মধ্যে কালেকটিভ সিকিউরিটি জোট রয়েছে, যেমন ন্যাটোর মতো সংগঠনগুলো। এরপর বিভিন্ন ধরনের আহ, আন্তরাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে অস্ত্রীকরণ, নিরস্ত্রীকরণ, যৌথ নিরাপত্তা, এগুলো তো বললাম। তারপর অস্ত্র নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। লেকচার 15-তে যেটা থাকবে, বিভিন্ন চ্যারিটেবল সংগঠন বা দাতব্য সেবা সংস্থা, সেইগুলো তো থাকবেই। সেগুলোর পাশাপাশি আমরা রাখবো অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরস্ত্রীকরণের বিভিন্ন চুক্তি। যেমন এখানে রিলেভেন্সিটা দেখেন, আন্তর্জাতিক বিভিন্ন সেবা সংস্থা কিন্তু এই নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে জন্য পুরো বিশ্বব্যাপী কাজ করছে। তো তাদের একটা রিলেভেন্সি রয়েছে। নিরস্ত্রীকরণের বিভিন্ন চুক্তি, যেমন কি স্ট্র্যাটেজিক সাম, কি বলে, রিডাকশন থিওরি, বা ট্রিটি, সল্ট বা আর্মস লিমিটেশন ট্রিটি, এই ধরনের ট্রিটি গুলো আমরা রাখার চেষ্টা করেছি। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালত এবং নারীর ক্ষমতায়নকে এখানে অ্যাড করেছি। এর পাশাপাশি যদি আমরা লেকচার 16 দেখি, সেখানে পুরোটাই রয়েছে হচ্ছে এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট ডিপ্লোমেসি নিয়ে। সো এটা আলাদা করে প্রিলি রিটেনের পড়া কিছু নেই, এটা একটা টপিক, যেটা কিনা আন্তর্জাতিক বিভিন্ন পরিবেশগত ইস্যু এবং কূটনীতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ পরিবেশ এবং জলবায়ু সংশ্লিষ্ট যা কিছু আছে, যত পরিবেশ বিষয়ক সংস্থা, পরিবেশ বিষয়ক সম্মেলন, কনফারেন্স, কনভেনশন, ট্রিটি বা প্রোটোকল, চুক্তি বা প্রোটোকল, যত ধরনের ধারণা এবং মতবাদ
জলবায়ু কূটনীতি, পরিবেশ এজেন্ডা, কার্বন ট্যাক্স সবগুলো এখানে রয়েছে। লেকচার 17, এইখানে আমরা বিভিন্ন ম্যাপ রিলেটেড বিষয়গুলো ভূগোলের সঙ্গেও জড়িত, ভৌগোলিক পরিচিতি, সাগর মহাসাগর, বিভিন্ন প্রণালী, চ্যানেল, এগুলো পড়ার চেষ্টা করব। আহ এরপর যদি দেখি লেকচার 18-তে আন্তর্জাতিক এবং সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির যে সংযোগ, এটা রিটেনের একটা টপিক, সেগুলো সম্পর্কে দেখবো। পাশাপাশি বিশ্বায়ন ন্যায় ব্যবস্থা, এটা থিওরিটিক্যাল কিছু বিষয়, সেগুলো দেখবো। পাশাপাশি আন্তর্জাতিক প্রিলি সিলেবাসের বিভিন্ন বিবিধ যে অংশটুকু, যেখানে খেলাধুলা, নোবেল পুরস্কার দিবস নিয়ে আলোচনা করা হয়, এটা দেখা যাবে। এরপর লেকচার 19-এ আছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনের চ্যালেঞ্জ, ভবিষ্যৎ দিক নির্দেশনা, সেগুলো বাংলাদেশের বৈদেশিক নীতি খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ফরেন পলিসি, যেটা আর্টিকেল কোথায় আছে 25-এ সংবিধানে, সেটার সঙ্গে সঙ্গে আমাদের বেশ কিছু দ্বিপাক্ষিক বহুপাক্ষিক সম্পর্ক, ল্যান্ড বাউন্ডারি এবং অর্থনৈতিক গুরুত্বপূর্ণ চুক্তি, এগুলো একটু দেখার চেষ্টা করব। সর্বশেষ যেটা লেকচার, সেখানে বিশ্বের বর্তমানে যে চলমান ঘটনা প্রবাহ রয়েছে সাম্প্রতিক, যেমন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সহ বর্তমানে যত চলমান ঘটনা রয়েছে, সেইগুলোর সঙ্গে বৈদেশিক নীতি ও কূটনীতি, যেমন বিভিন্ন ধরনের কূটনীতি বর্তমানে প্রচলিত রয়েছে, যেমন চেকবুক ডিপ্লোমেসি, ওল ফর ইউর ডিপ্লোমেসি, গানবোট ডিপ্লোমেসি, বর্তমানে যে চুক্তি বা বিভিন্ন ধরনের বৈদেশিক নীতি এবং কূটনীতির যে বিষয়গুলো বর্তমানে খুবই প্রাসঙ্গিক, যেমন পাকিস্তান ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ কি করছে, মেডিয়েশন করছে। তো এই মেডিয়েশন যে যে একটা কূটনীতি, so এই যে টোটাল বিষয়গুলো, এগুলো আমরা এই 20টা লেকচারে কমপ্লিট করার চেষ্টা করেছি, এবং আমার কাছে এটা মনে হচ্ছে এটা পুরো বিসিএস এর আন্তর্জাতিক বিষয়গুলির জন্য কম্প্রিহেন্সিভ একটা সিলেবাস, অর্থাৎ সমন্বিত একটা সিলেবাস, যেটা পড়লে আসলে আলাদা করে পিডি এবং রিটেন প্রিপারেশনের দরকার হবে না। এই একটা এই এই 20টা লেকচারে যে টপিক গুলো রয়েছে, সেটা সম্পর্কে যদি আপনি খুব ভালোভাবে ধারণা রাখেন, একই সঙ্গে প্রিলি এবং রিটেন দুটোই কাভার করবে। এর পাশাপাশি যেটা করা হয়েছে যে এই 20টা লেকচারে একদম যে রিটেনের বিসিএস এর রিটেনের যে টপিক গুলো আসে নাই কিভাবে, সেটি হচ্ছে কনসেপচুয়াল, এম্পিরিক্যাল এবং প্রবলেম সলভিং বলে কথা রয়েছে আন্তর্জাতিক লিখিত সিলেবাসে। সেই বিষয়গুলো আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যেমন বিসিএস এর সিলেবাসে 4 মার্কসের 10টি কোশ্চেন রয়েছে লিখিততে, এটা 4×10 40 মার্কস। এম্পিরিক্যাল এম্পিরিক্যালে রয়েছে 3টি কোশ্চেন দিতে হয়, 15 মার্ক করে, 3×15 = 45, এবং একটি কোশ্চেন প্রবলেম সলভিং আছে 15 মার্কের, এটি হচ্ছে 15 mark। এই টোটাল 100 মার্কের এখানে বিষয় রয়েছে। তো মূলত আগের 20টি লেকচারে এগুলো সবগুলো কাভার হবে। তো এই লেকচারটাতে আমরা দেখানোর চেষ্টা করবো আসলে কনসেপচুয়াল প্রশ্নের উত্তর কিভাবে করতে হয়, এম্পিরিক্যাল প্রশ্নগুলো, এম্পিরিক্যাল মানে আমরা জানি এভিডেন্স বেসড, তো এভিডেন্স সহকারে কিভাবে উপস্থাপন করতে হয়, এবং প্রবলেম সলভিং এর নির্দিষ্ট কিছু রাইটিং প্যাটার্ন রয়েছে, সেগুলো একটু আলোচনা করব। সো এই ছিল মোটামুটি আমাদের সবগুলো সম্পর্কে লেকচার এবং আমাদের যে সিলেবাস বিশ্লেষণ সেটির আলোচনা। তো এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে, তো আমাদের কিউএনএ তো আছে, সেখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আশা করি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে রেলেভেন্সি রেখে আমাদের সিলেবাসটা বিশ্লেষণ করেছি। সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে।